গল্প, বাসর রাতের বিবাহভীতি। রাত তখন গভীর। ঢাকার অভিজাত পল্লীর একটি সুসজ্জিত ফ্ল্যাটের মাস্টার বেডরুমে মৃদু হলুদ আলো ভাসছে। বাইরে বহু মানুষের হাসিকান্না আর উৎসবের কোলাহল শেষে এখন এক অচেনা নীরবতা। পরিবেশটা ভারী সুন্দর, ঠিক যেমনটা রিয়াদ গত 1 বছর ধরে স্বপ্ন দেখেছিল। রিয়াদ 33, একজন সফল আর্কিটেক্ট। আজ তার দীর্ঘদিনের প্রেমিকা, অহনা, 27কে বিয়ে করেছে। অহনা একজন চারুকলার শিক্ষক, লাজুক, শান্ত এবং কিছুটা অন্তর্মুখী। বিছানার এক প্রান্তে বসে রিয়াদ তার শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে অহনার দিকে তাকালো। অহনা খাটের অন্য প্রান্তে, মেঝেতে নামানো একটি সোফায় কুঁকড়ে বসে আছে। তার বিয়ের লাল বেনারসি শাড়ির ভাঁজগুলো এলোমেলো। সে স্থির দৃষ্টিতে জানালার কাচের দিকে তাকিয়ে আছে, যেখানে কেবল তার প্রতিচ্ছবি এবং রাতের আকাশের আবছা কালো দেখা যাচ্ছে। রিয়াদের হৃদয় আনন্দের উষ্ণতা ছিল, কিন্তু অহনার এই অস্বাভাবিক নীরবতা সেই উষ্ণতাকে দ্রুত শীতল করে দিচ্ছিল। অহনা, রিয়াদ মৃদুস্বরে ডাকল। তার কণ্ঠস্বরে ছিল উদ্বেগ মেশানো কোমলতা। অহনা চমকে উঠল, যেন সে এইমাত্র ঘুম থেকে জেগে উঠেছে। সে ধীরে ধীরে রিয়াদের দিকে তাকালো, তার চোখে ভীতি, বিভ্রান্তি এবং এক ধরনের গভীর অসহায়ত্ব। কেমন লাগছে তোমার? রিয়াদ বিছানা থেকে নেমে অহনার সামনে হাঁটু গেড়ে বসল। তুমি কি ক্লান্ত? নাকি অসুস্থ বোধ করছো? অহনা দ্রুত মাথা নাড়ল। না, আমি ঠিক আছি। আমি আমি কেবল একটু একা থাকতে চাইছিলাম। একা? রিয়াদ বিস্মিত হল। এই মুহূর্তে? অহনা, আজ আমাদের বাসর রাত। আমরা আর একা নই। আমরা এক হয়েছি। সে অহনার হাত ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু অহনা প্রায় সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিল। এই প্রত্যাহারের গতি রিয়াদকে আঘাত করল। সে উঠে দাঁড়িয়ে বিছানার দিকে ফিরল। ঠিক আছে। তোমার যদি অস্বস্তি লাগে, তবে আমি অন্য ঘরে যেতে পারি। না, যেও না, অহনা প্রায় ফিসফিস করে বলল। তার স্বর রিয়াদের পিঠে এসে ধাক্কা খেল। তুমি থাকো। আমি মেঝেতে বসবো। রিয়াদ ঘুরে দাঁড়ালো, তার চোখে এখন স্পষ্ট সংশয়। অহনা, এসব কি? কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলো। আমাকে কি তুমি ভালোবাসো না? এই কথা শুনে অহনা কেঁদে উঠল। ভেতরের জমাট বাঁধা আবেগ যেন বাঁধ ভাঙল। রিয়াদ, প্লিজ। এভাবে বলো না। আমি তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি। কিন্তু কিন্তু আমি পারছি না। আমি ভয় পাচ্ছি। ভয়? রিয়াদ বিভ্রান্ত। কিসের ভয়? নতুন পরিবেশের? নাকি আমাকে নিয়ে? অহনা তার মুখ দুহাতে ঢেকে নিল, মাথা নিচু করে। সব কিছুর। এই এই ঘনিষ্ঠতার ভয়। এই নতুন জীবনের ভয়। মনে হচ্ছে আমি কোনো গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, আর এক পা এগুলেই সব শেষ হয়ে যাবে। 2. একটি অসমাপ্ত আলাপ। রিয়াদ ধীরে ধীরে এগিয়ে এসে অহনার পাশে বসল। সে এবার জোর করল না, কেবল তার কাঁধে আলতো করে হাত রাখল। আমাকে বলো অহনা, কি এমন যা তোমাকে এতটা আতঙ্কিত করে তুলছে? রিয়াদ তার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করল, যদিও তার নিজের ভেতরে ঝড় উঠছিল।
এই প্রত্যাখ্যান অপ্রত্যাশিত ছিল, বিশেষ করে তাদের দীর্ঘ এবং আবেগপূর্ণ প্রেমের সম্পর্কের পরে। অহনা কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি তুমি কি ভাবছ। তুমি ভাবছ, যদি আমি এতই ভয় পেয়ে থাকি, তবে কেন এই বিয়েতে রাজি হলাম? কেন আমি তোমাকে এতদিনের অপেক্ষায় রাখলাম? রিয়াদ কোনো উত্তর দিল না। তার নীরবতাই ছিল তার প্রশ্ন। আমি ভেবেছিলাম, ভালোবাসার জোর আর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি ভেবেছিলাম, বিয়ের রাতের আগে হয়তো এই ভয়টা চলে যাবে। কিন্তু যায়নি রিয়াদ। বরং আরও বেড়ে গেছে। ঠিক এখন মনে হচ্ছে, এই ঘরটা যেন আমার জন্য একটা জেলখানা। জেলে? কেন? কারণ আমি জানি তুমি আমার কাছে যা আশা করছো, আমি তা দিতে পারবো না। আমি তোমার সব স্বপ্ন ভেঙে দেব। আমি মনে করি, আমি একজন স্বাভাবিক নারী নই। আমি এই সম্পর্কটা শারীরিক স্তরে নিতে পারবো না। অহনার এই স্বীকারোক্তি রিয়াদের সব প্রত্যাশাকে এক নিমিষে চূর্ণ করে দিল। সে অনুভব করল যেন তার বুকটা চেপে আসছে। কিন্তু সে জানে এই মুহূর্তে তাকে ধৈর্য ধরতে হবে। রাগ বা হতাশায় কোনো লাভ হবে না। অহনা, আমরা কি এতদিন এই সম্পর্ক কেবল শারীরিক ঘনিষ্ঠতার জন্যই রেখেছিলাম? রিয়াদ শান্ত কণ্ঠে প্রশ্ন করল। যদি তুমি শারীরিক ঘনিষ্ঠতায় যেতে না চাও, তবে আমরা নাই যাব। আমি তোমার ওপর কোনো চাপ দেব না। কিন্তু আমাকে অন্তত কারণটা বলো। তুমি কি অতীতের কোনো খারাপ অভিজ্ঞতার শিকার? এইবার অহনা মাথা তুলল। তার চোখে জল, কিন্তু সে সরাসরি রিয়াদের চোখের দিকে তাকালো। না, তেমন কিছু নয়। অন্তত সরাসরি নয়, সে বলল। ছোটবেলা থেকে আমি দেখেছি, ঘনিষ্ঠতার নামে মানুষ কিভাবে নিজেদের ক্ষমতা জাহির করে। আমার চারপাশে সম্পর্কে কেবলই যন্ত্রণা দেখেছি। আমার মনে হয়, যখন কোনো সম্পর্ক খুব কাছাকাছি আসে, তখন ভালোবাসা ফিকে হয়ে যায়, আর কেবলই ভয় আর বাধ্যবাধকতা অবশিষ্ট থাকে। অহনা দ্রুত শ্বাস নিল, কথাগুলো যেন তার ভেতর থেকে জোর করে বেরিয়ে আসছিল। আমার মনে হয়, শারীরিক ঘনিষ্ঠতা মানেই যেন আমি আর আমার নিজের থাকলাম না। আমি তখন কেবল তোমার বউ, তোমার চাহিদার বস্তু। আমার মনে হয় আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, রিয়াদ। আমি জানি এটা হাস্যকর, কিন্তু আমি সত্যি ভয় পাই। মনে হয় আমি শ্বাস নিতে পারবো না। ৩. আস্থা এবং অপেক্ষা। রিয়াদ উঠে দাঁড়ালো। তার মুখমণ্ডল গম্ভীর, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। সে খাটের চাদরটা ধীরে ধীরে টেনে নিয়ে অহনার পাশে বসল। অহনা, আমার দিকে তাকাও। আমি তোমার স্বামী। আমি তোমার শত্রু নই। আর আমি কোনো অন্য পুরুষ নই। আমি রিয়াদ। সেই রিয়াদ, যে গত 5 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে। যে রিয়াদ তোমার হাসি, তোমার শিল্প, তোমার নীরবতা সবকিছুকে ভালোবাসে। সে তার হাত দিয়ে অহনার হাত ধরল। অহনা এবার হাত সরালো না, তবে তার হাতের তালু ছিল শীতল এবং কাঁপছিল। তুমি যাকে শারীরিক ঘনিষ্ঠতা বলছো, আমি তাকে বলি ভালোবাসা প্রকাশ। কিন্তু যদি সেই প্রকাশ তোমার জন্য ভীতির কারণ হয়, তবে সেটার প্রয়োজন নেই, রিয়াদ স্পষ্ট করে বলল। আমাদের সম্পর্ক এক রাতের জন্য নয়, অহনা। এটি একটি জীবনব্যাপী প্রতিশ্রুতি।
যদি তুমি মনে করো এই ভীতির কারণে তুমি নিজেকে আমার কাছে সম্পূর্ণরূপে সঁপে দিতে পারছো না, তবে আমরা অপেক্ষা করব। অহনা তার দিকে তাকিয়ে রইল, চোখে অবিশ্বাস। তুমি তুমি সত্যি বলছো? তুমি রাগ করনি? রাগ? আমি তোমার মানসিক যন্ত্রণা নিয়ে কিভাবে রাগ করতে পারি? রিয়াদ মৃদু হাসল, যা পরিস্থিতিকে সামান্য হালকা করল। আমি হতাশ হয়েছি, অবশ্যই। আমি তোমার কাছে আসার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমি জানি, জোর করে বা আতঙ্কিত অবস্থায় পাওয়া ঘনিষ্ঠতার কোনো মানে নেই। তাতে কেবল দুজন মানুষ আরও দূরে সরে যায়। রিয়াদ বিছানার দিকে ইশারা করল। চলো, অন্তত শুয়ে বিশ্রাম নাও। আজ সারাদিন তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। আমরা কেবল ঘুমাবো, পাশাপাশি। আমরা দুজন একে অপরের ব্যক্তিগত জগতে কোনো অনুপ্রবেশ ছাড়াই কেবল দুজন মানুষ হিসেবে এই ঘরে থাকব। অহনা যেন পাথরের মতো জমে গিয়েছিল, ধীরে ধীরে সে রিয়াদের কথা বিশ্বাস করতে শুরু করল। তার মনে হল, যে মানুষটিকে সে ভয় পাচ্ছিল, সে আসলে তার সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু সমাজ, বন্ধু, আত্মীয়স্বজন, কাল সকালে যখন তারা জানবে। অহনা ইতস্তত করল। তারা কিছু জানতে পারবে না, যদি আমরা না জানাই, রিয়াদ বলল। এই ঘরের ভেতরের গল্পটা কেবল আমাদের। আর তাদের কি ভাবনা, তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমাদের সম্পর্কটা তাদের জন্য নয়, অহনা। আমাদের জন্য। আমি আজ রাতে তোমার স্বামী হিসেবে নয়, কেবল তোমার বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। যে তোমার ভয়ের কারণটা জানতে চায়, এবং তোমাকে সাহায্য করতে চায়। অহনা উঠে দাঁড়ালো। তার বেনারসির ভারটা যেন তার মানসিক চাপের প্রতীক হয়েছিল। সে ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে গেল। রিয়াদ সাবধানে তার দিকে তাকিয়ে রইল। রিয়াদ খাটের এক পাশে সরে গিয়ে অন্য পাশটা দেখালো। এসো। তুমি এই দিকে ঘুমাও। অহনা সাবধানে বিছানায় উঠল, যেন এটি কোনো বরফের চাই। সে রিয়াদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল এবং দেয়ালের দিকে মুখ করে নিল। রিয়াদও আলো নিভিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। ঘর জুড়ে এখন শুধুই নীরবতা। তবে এই নীরবতা আগের মতো প্রত্যাশার ভারে চাপা নয়। এটি ছিল একটি গভীর, জটিল সমস্যার স্বীকারোক্তি এবং একটি অপ্রত্যাশিত প্রতিশ্রুতির নীরবতা। রিয়াদ চোখ বন্ধ করল, তার মন তখনও অস্থির। সে জানে, এই পথটা দীর্ঘ এবং জটিল হতে চলেছে। তাদের ভালোবাসাকে কেবল সমাজের প্রত্যাশা থেকে নয়, অহনার ভেতরের গভীর মানসিক ভীতি থেকেও উদ্ধার করতে হবে। কিন্তু সে প্রতিজ্ঞা করল, সে এই যাত্রা একা করবে না। সে অহনার হাত ধরে, তার পাশে থাকবে, যতক্ষণ না এই অন্ধকার আলোর খোঁজে সফল হয়। অহনার শরীর তখনও ঠান্ডা, কিন্তু তার হৃদয়ের গভীরে যেন প্রথমবার একটু উষ্ণতা অনুভব করল। সে জানত না, এই মানুষটির সঙ্গে তার সম্পর্ক ভবিষ্যতে কি মোড় নেবে, কিন্তু আজ রাতে তার স্বামী তাকে জোর করেননি, তাকে বোঝানোর চেষ্টা করেছেন। এটিই ছিল তাদের নতুন, অনিশ্চিত ভবিষ্যতের প্রথম পদক্ষেপ। 4. সূর্যোদয়ের শীতল বাস্তবতা। বাসর রাতের সেই গভীর, অস্বস্তিকর নীরবতা শেষে যখন নতুন দিনের সূর্য ফ্ল্যাটের পূর্ব দিকের জানালার কাচ ভেদ করে প্রবেশ করল, তখন রিয়াদের মনে হলো, তার ভেতরের স্বপ্নগুলো যেন কাচের মতোই ঠান্ডা আর ভঙ্গুর। সে যখন ঘুম থেকে উঠল, দেখল অহনা তখনও দেয়ালের দিকে মুখ করে ঘুমাচ্ছে। তার নিঃশ্বাস শান্ত,
কিন্তু তার শরীর যেন আজও এক অদৃশ্য প্রতিরক্ষামূলক দেওয়াল দিয়ে ঘেরা। রিয়াদ সাবধানে উঠে বসল। বাসি ফুলের গন্ধ, বাসর ঘরের প্রত্যাশিত উষ্ণতা, সবই যেন আজ উপহাস করছিল। সে নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তার হাত মুখ ধোয়ার শব্দে অহনার ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখল রিয়াদ নেই। এক গভীর স্বস্তি তাকে গ্রাস করল। সে জানে না কেন, কিন্তু এই মানুষটির উপস্থিতি সত্ত্বেও সে গত রাতে যে নিরাপত্তা অনুভব করেছিল, তার জন্য সে কৃতজ্ঞ। তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী, তার জায়গা নিল গভীর অপরাধবোধ। সে তার স্বামীকে কষ্ট দিয়েছে। রিয়াদ যখন গোসল সেরে টাওয়াল কোমরে জড়িয়ে বাইরে এলো, তখন অহনা বিছানায় উঠে বসেছে। তার চোখে জল নেই, তবে কাল রাতের সব আতঙ্ক এখনো সেখানে স্পষ্ট। শুভ সকাল, রিয়াদ যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলল। অহনা ইতস্তত করে জবাব দিল, শুভ সকাল। আমি নিচে যাচ্ছি। ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, রিয়াদ বলল। তুমি রেডি হয়ে নাও। কিছুক্ষণ পর হয়তো আত্মীয়রা আসা শুরু করবে। অহনা ধীরে করে মাথা নাড়ল। রিয়াদ পোশাক পরার সময় সে তাকে আর চোখে দেখছিল। তার শক্তিশালী শরীর, তার হতাশ মুখ, সবকিছুই অহনার মনে কষ্টের ঢেউ তুলছিল। রিয়াদ, আমি। অহনা শুরু করল। রিয়াদ ঘুরে দাঁড়াল। তার চোখে গভীর মমতা। না, অহনা। এখন কোনো কথা বলতে হবে না। আমরা পরে কথা বলবো। এখন আমাদের হাসতে হবে, সবার সামনে সুখী দম্পতির অভিনয়টা করতে হবে। এটা আমাদের প্রথম পরীক্ষা, এবং এটাতেই আমাদের পাশ করতে হবে। অহনা অবাক হয়ে দেখল, রিয়াদ কিভাবে মুহূর্তের মধ্যে তার ব্যক্তিগত যন্ত্রণা আড়াল করে এক হাসিখুশি, সদ্য বিবাহিত স্বামীর ভূমিকায় অবতীর্ণ হল। তার এই পেশাদারি ধৈর্য অহনাকে আরও বেশি অপরাধী করে তুলল। সে জানে, এই মানুষটির জন্য তার যতটা ভালোবাসা আছে, তার চেয়ে অনেক বেশি আছে এক অজানা, গভীর ভয়। 5. বন্ধুর কাছে অব্যক্ত কষ্ট। বিকেলের দিকে, যখন আত্মীয় স্বজনের ভিড় কিছুটা হালকা হলো, রিয়াদ সুযোগ বুঝে তার কলেজের বন্ধু এবং ব্যবসার পার্টনার ফারহাদের সাথে একান্তে বসল। ফারহাদ 34, ঠোঁটকাটা এবং বাস্তববাদী, রিয়াদের সবথেকে কাছের মানুষ। তারা ফ্ল্যাটের বারান্দায় বসে কফি খাচ্ছিল। রিয়াদ বাইরে তাকিয়েছিল, তার দৃষ্টি স্থির কিন্তু মন অশান্ত। কি রে, এত চুপ কেন? বাসর রাতের পর তো চোখে মুখে অন্যরকম জ্যোতি থাকার কথা, ফারহাদ হাসতে হাসতে বলল। তোরা তো সেই কলেজ লাইফ থেকে প্রেম করছিস। কাল রাতে নিশ্চয়ই ভালোবাসার বাঁধ ভেঙে দিয়েছিস, তাই আজ এত ক্লান্ত? রিয়াদ ম্লান হাসল। বাঁধ ভাঙেনি, বন্ধু। বরং একটা নতুন দেওয়াল তৈরি হয়েছে। ফারহাদ কফির কাপে চুমুক দিচ্ছিল। রিয়াদের স্বর শুনে সে সোজা হয়ে বসল। কি বলছিস? ঝগড়া করেছিস নাকি? অহনা তো খুব শান্ত মেয়ে। রিয়াদ দীর্ঘশ্বাস ফেলল। ঝগড়া নয়। তার চেয়েও জটিল কিছু। ফারহাদ, আমার বাসর রাতটা কাটল বিছানার দুই প্রান্তে। আমি শুধু তাকে বললাম, আমি তোমার জন্য অপেক্ষা করব। ফারহাদ কিছুক্ষণ রিয়াদের দিকে তাকিয়ে রইল। তারপর কাপটা টেবিলে রাখল। তার মুখের হাসি সম্পূর্ণ মুছে গেল। কিসের অপেক্ষা? কেন? অহনার কি অন্য কোনো সমস্যা?
ফারহাদ সাবধানে প্রশ্ন করল। রিয়াদ মাথা নাড়ল। সমস্যা, তবে সেটা শারীরিক নয়, মানসিক। সে আমাকে বলল, সে আমাকে ভালোবাসে, কিন্তু সে শারীরিক ঘনিষ্ঠতায় যেতে ভয় পায়। তার মনে হয়, ঘনিষ্ঠতা মানেই যেন তার ব্যক্তিগত অস্তিত্বের বিলুপ্তি, এক প্রকারের দমবন্ধ হয়ে যাওয়া। ফারহাদ কিছুক্ষণ ভাবল। মানে, সে কি কোনো ধরনের ট্রমার মধ্যে আছে? অতীতের কোনো ঘটনার ফল? সে নিজেই স্পষ্ট করে কিছু বলতে পারেনি, রিয়াদ বলল। সে কেবল বলল, ছোটবেলা থেকে সে সম্পর্কের ঘনিষ্ঠতার দিকটা ভালো চোখে দেখেনি। আশেপাশে সে কেবল ক্ষমতা জাহির করা আর যন্ত্রণা দেখেছে। আমার মনে হয়, এটা এক ধরনের গভীর বিবাহভীতি, গেমোফোবিয়া অথবা সাইকোসেক্সুয়াল অ্যাংজাইটি। রিয়াদ তার হাত দিয়ে মুখ ঢাকল। আমি তাকে জোর করতে পারিনি, ফারহাদ। সে যখন কাঁপছিল আর কেঁদে বলছিল, আমি পারছি না, তখন আমি কেবল তাকে নিরাপত্তা দিতে চেয়েছি। কিন্তু আমার ভেতরে কি চলছে, সেটা তো কেউ দেখছে না। আমি তো একজন মানুষ, ফারহাদ। আমারও প্রত্যাশা ছিল। আমি 5 বছর ধরে এই স্বপ্ন দেখেছি। ফারহাদ রিয়াদের কাঁধে হাত রাখল। শোন, আমার মনে হয় না তুই ভুল করেছিস। তুই ওকে একটা বিরাট আস্থা আর নিরাপত্তা দিয়েছিস। এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, রিয়াদ। এটা 5 বছরের প্রেম। যদি তার মানসিক কোনো ব্লক থাকে, তবে সেটা তো শারীরিক জোর দিয়ে ভাঙা যাবে না। উল্টে সম্পর্কটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কি করব? রিয়াদ হতাশায় বলল। কতদিন আমি অপেক্ষা করব? আর আমার মন খারাপ হলে বা খারাপ কিছু মনে হলে আমি কার কাছে যাব? তুই ধৈর্য ধরবি। আর অপেক্ষা করবি না। তুই সমস্যার সমাধান করবি, ফারহাদ দৃঢ়তার সাথে বলল। যদি এটা মানসিক সমস্যা হয়, তবে এর চিকিৎসা আছে। তোদের দরকার একজন ভালো কাউন্সেলর বা থেরাপিস্ট, যিনি এই সম্পর্কটাকে বাইরে থেকে দেখে অহনার ভয়গুলোর মূল খুঁজে বের করতে পারবেন। ফারহাদের কথাগুলো রিয়াদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করল। এই ভারটা শুধু তার একার নয়, এটি একটি সমস্যা, যার সমাধান সম্ভব। 6. অহনার অন্ধকার অতীত, একটি ছায়া। ফারহাদের সাথে কথা বলার পর রিয়াদ সিদ্ধান্ত নিল, সে অহনাকে সময় দেবে এবং দ্রুত একজন ভালো মানসিক স্বাস্থ্য পেশাদারের খোঁজ করবে। এদিকে, রিয়াদের এই সময় দেওয়ার ফলে অহনা কিছুটা শান্ত হল, কিন্তু অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। রাতে যখন রিয়াদ ল্যাপটপে থেরাপিস্টদের প্রোফাইল দেখছিল, অহনা রান্নাঘরে এক কাপ কফি বানাচ্ছিল। তার মন অতীতের এক ছায়াময় ঘটনার দিকে চলে গেল, যেটা তার এই ভয়ের প্রধান কারণ। অহনার বয়স তখন মাত্র 12। তার মামার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। তার খুব প্রিয় এক জেঠাতো দিদি ছিল, যার নাম ছিল চিত্রা। দিদি সদ্য বিবাহিত। অহনা আর চিত্রা দিদি এক রুমে ছিল। রাতের বেলা, অহনা দেখল তার দিদি ফিসফিস করে ফোনে কথা বলছে, আর তার চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। আমার ভালো লাগছে না, রাহুল। আমি এত তাড়াতাড়ি নিতে পারছি না। তুমি কি জোর করবেই? চিত্রা দিদি ফিসফিস করে বলছিল। পরের রাতে, যখন চিত্রা দিদির স্বামী বাড়ি ফিরে এলেন, তখন অহনা পাশের ঘরে ঘুমোচ্ছিল।
ঘুম পাতলা হয়ে যাওয়ায় সে স্পষ্ট শুনতে পেল চিত্রা দিদি কাঁদছেন। প্রথমে মৃদু স্বরে, তারপর তীব্র কান্নার শব্দ। তার স্বামী রাগে চিৎকার করে বলছিলেন, আমারও তো চাহিদা আছে। কেন তুমি এত বাড়াবাড়ি করছো? তুমি কি আমার বউ নও? তুমি কি চাও আমি অন্য কোথাও যাই? সেই রাতে অহনা বুঝতে পেরেছিল, ঘনিষ্ঠতা মানে চিৎকার, ক্ষমতা, আর স্ত্রীর প্রতি স্বামীর জবরদস্তি। এই সম্পর্কগুলো তখন তার কাছে ভালোবাসার ছদ্মবেশে এক প্রকারের চুক্তি বলে মনে হতো, যেখানে নারীর না এর কোনো মূল্য নেই। তার নিষ্পাপ মনে এই ধারণা গেঁথে গিয়েছিল যে, ভালোবাসার চূড়ান্ত পরিণতি হল নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া। সেই রাত থেকেই তার মনে ঘনিষ্ঠতা ও সম্পর্কের প্রতি এক গভীর অনীহা ও ভীতি জন্ম নেয়। এইসব মনে পড়তে অহনার হাত কাঁপতে লাগল। সে কফির কাপটি টেবিলে রাখল। সে রিয়াদকে ভালোবাসে, কিন্তু তার মন জানে না, রিয়াদ কি চিত্রা দিদির স্বামীর মতো হবে নাকি? ভালোবাসা শেষ হয়ে গেলে কি রিয়াদও তার ইচ্ছাকে সম্মান করবে? অহনার মনে হচ্ছিল, বাসর রাতে রিয়াদ যে ধৈর্য দেখিয়েছে, সেটা কেবলই তার কাছে পাওয়ার একটা কৌশল। একবার সে যদি আত্মসমর্পণ করে, তাহলে রিয়াদও বদলে যাবে। এই অবিশ্বাসের দেওয়ালটাই তার আসল ভয়। ৭. কাউন্সেলিংয়ের প্রস্তাব। অহনা কফি নিয়ে ড্রয়িং রুমে রিয়াদের পাশে বসল। সে দেখল রিয়াদ মনোযোগ দিয়ে কিছু দেখছে। কি দেখছ? অহনা জিজ্ঞেস করল। রিয়াদ ল্যাপটপটা বন্ধ করল। কিছু না। আমি আমাদের বিষয়ে কিছু খোঁজখবর করছিলাম। সে অহনার দিকে ফিরল, তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল উদ্বেগ এবং ভালোবাসা। অহনা, আমরা এভাবে চলতে পারি না, রিয়াদ নরম গলায় বলল। আমি তোমার পাশে থাকতে প্রস্তুত। সারা জীবন থাকব। আমি তোমার উপর কোনো চাপ সৃষ্টি করব না। কিন্তু এই ভয়টা তোমার জীবনের বড় একটা অংশকে নিয়ন্ত্রণ করছে। এটা শুধু আমাদের দাম্পত্য জীবন নয়, তোমার নিজস্ব শান্তিকেও নষ্ট করছে। আমার ভয় কাটাতে সাহায্য করো, অহনা মিনতি করল। আমি করব, কিন্তু আমার একার পক্ষে এটা সম্ভব নয়, রিয়াদ বলল। আমরা দুজন মিলে একজন পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেব, যিনি তোমাকে বুঝতে সাহায্য করবেন, তোমার ভয়গুলো কেন আসছে, আর কিভাবে সেগুলো মোকাবিলা করতে হয়। একে বলে কাপল কাউন্সেলিং বা থেরাপি। অহনা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করল। না, আমি পাগল নই। আর আমি চাই না আমাদের ব্যক্তিগত সমস্যা বাইরের কেউ জানুক। পাগল? কেন পাগল হবে? রিয়াদ শান্ত থাকল। অহনা, থেরাপি মানে পাগলামি নয়। থেরাপি মানে তোমার মনের জটিল গ্রন্থিগুলো খুলে দেওয়া। এটা শরীরের রোগের মতোই। যখন তোমার জ্বর হয়, তখন কি তুমি ডাক্তারের কাছে যাও না? এখন তোমার মনের ভেতর একটা জট পাকানো ভয় আছে, কেন আমরা সেটা ঠিক করার জন্য বিশেষজ্ঞের কাছে যাব না? আমরা দুজনই যাব, যাতে একজন নিরপেক্ষ মানুষ আমাদের এই সম্পর্কটা দেখতে পায়। অহনা সোফার হাতল চেপে ধরল। সমাজ কি বলবে? তারা তো ধরে নেবে। সমাজ কি বলবে তা নিয়ে আমি ভাবি না, অহনা। আমি কেবল তোমাকে নিয়ে ভাবি, রিয়াদ তার হাত ধরল। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এই প্রথম সেশনটা আমরা কেবল দুজন মিলে থেরাপিস্টের সাথে কথা বলবো। আমি তাকে তোমার মনের অবস্থার কথা বলবো। যদি তুমি দ্বিতীয় সেশনে যেতে না চাও, তবে আমরা যাব না।
কিন্তু একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও তোমাকে সাহায্য করার। রিয়াদের দৃঢ়তা আর ভালোবাসা অহনার ভেতরের প্রতিরোধকে দুর্বল করে দিল। সে জানত, রিয়াদ যা করছে, তার নিজের স্বার্থের চেয়ে অহনার শান্তির জন্যই বেশি করছে। দীর্ঘ নীরবতার পর, অহনা ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, তার কণ্ঠস্বর প্রায় শোনা যাচ্ছিল না। আমি রাজি। কিন্তু যদি তিনি তোমাকে আমার কাছ থেকে দূরে চলে যেতে বলেন, তাহলে? কেউ কাউকে দূরে চলে যেতে বলবে না, অহনা। রিয়াদ হেসে উঠল। সেই হাসিটা ছিল দুশ্চিন্তার মধ্যেও আনন্দের এক ঝলক। আমি কেবল চাই, তুমি ভয়মুক্ত হও, যাতে তুমি হাসতে পারো, ভালোবাসতে পারো, যেন তোমার ভালোবাসার প্রকাশে কোনো আতঙ্ক না থাকে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ভয় না কাটলে আমি তোমার কাছে যাব না। আমি তোমার জন্য অপেক্ষা করব, যতক্ষণ না তুমি নিজে আমার হাত ধরতে চাও। অহনা অনুভব করল, রিয়াদ তাকে ভালোবাসার চেয়েও বেশি কিছু দিচ্ছে, সে তাকে দিচ্ছে সময় এবং সম্মান। এই মুহূর্তে তার ভেতরের ভয়ের দেওয়ালটা হয়তো সামান্য হলেও নড়তে শুরু করেছে। ৮. ড শবনমের ঘরে। দিনটা ছিল বৃহস্পতিবার। রিয়াদ সাবধানে তাদের গাড়িটা শহরের এক নিরিবিলি রাস্তার একটি ক্লিনিকের সামনে পার্ক করল। ক্লিনিকটি কোলাহলমুক্ত, তার ভেতরের পরিবেশ শান্ত এবং সুগন্ধযুক্ত। অহনা তার ব্যাগ শক্ত করে ধরেছিল, তার মুখ ফ্যাকাশে। সে এখনো নিশ্চিত ছিল না যে সে ঠিক কাজ করছে কিনা। তুমি কি নিশ্চিত যে তুমি প্রস্তুত, অহনা? রিয়াদ জানতে চাইল। যদি চাও, আমরা অন্য কোনো দিন আসতে পারি। অহনা গভীর শ্বাস নিল। না। আজ যখন এসেছি, তখন শেষ করেই যাই। কেবল তুমি আমার হাত ধরো। রিয়াদ সঙ্গে সঙ্গে তার হাত ধরল। অহনার শীতল হাত রিয়াদের উষ্ণতায় সামান্য ভরসা পেল। ড শবনম ইসলাম একজন অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট। তার চেম্বারটি ছিল বেশ আরামদায়ক, নরম আলো, সবুজ গাছপালা এবং বইয়ের তাক। সেখানে বসে থাকলে কোনোভাবেই মনে হতো না যে এটি কোনো হাসপাতালের অংশ। ড শবনম 50-এর কোঠায়, শান্ত এবং স্থিতধী, উষ্ণ হাসি দিয়ে তাদের অভ্যর্থনা জানালেন। স্বাগতম রিয়াদ আর অহনা, তিনি বললেন। তোমরা এখানে আসার সাহস দেখিয়েছ, এটাই একটা বিশাল পদক্ষেপ। ভয় পাওয়ার কিছু নেই। এই রুমের ভেতরের সব কথা তোমাদের দুজন এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখানে কোনো বিচার বা দোষারোপ করা হবে না, কেবল সমাধান খোঁজা হবে। প্রথম 20 মিনিট রিয়াদ পরিস্থিতি ব্যাখ্যা করল। সে বাসর রাতের ঘটনা, অহনার ভীতি এবং তাদের সম্পর্কের গভীর ভালোবাসার কথা বলল। সে স্পষ্ট করল যে তারা কেউই এই সম্পর্ক থেকে সরে যেতে চায় না। ড শবনম শান্তভাবে শুনলেন। এরপর তিনি অহনার দিকে মনোযোগ দিলেন। অহনা, রিয়াদ তোমার ভালোবাসার গভীরতার কথা বলেছেন। এখন তুমি আমাকে বলো, তোমার ঠিক কিসে এত ভয়? তুমি বলেছিলে, ঘনিষ্ঠতা মানে যেন তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। তুমি কি এর পেছনের কারণটা আমাদের সাথে শেয়ার করতে পারো? অহনা মাথা নিচু করে বসেছিল। সে ইতস্তত করতে লাগল। রিয়াদ তার হাত আরও শক্ত করে ধরল, নীরবে তাকে সাহস জুগিয়ে।
নয়। ভয়ের দেয়াল ভাঙা। কিছুক্ষণ চুপ থাকার পর অহনা কথা বলা শুরু করল। তার স্বর ছিল চাপা, কিন্তু ধীরে ধীরে তা দৃঢ় হল। আমি জানি না, ডক্টর। আমি শুধু জানি, ঘনিষ্ঠতা মানেই যেন আমি আর আমার নিজের থাকলাম না। আমার ইচ্ছেগুলো তখন মূল্যহীন হয়ে যায়। আমি আমার চারপাশের অনেক সম্পর্কে দেখেছি। সেখানে স্বামী তার স্ত্রীকে কোনো কিছু না বোঝার বা না চাওয়ার সুযোগই দেয়নি। ভালোবাসা বা ঘনিষ্ঠতা দিয়ে যেন এক ধরনের ক্ষমতার খেলা তৈরি করা হয়। অহনা তার চিত্রা দিদির ঘটনাটি বর্ণনা করল। কিভাবে সেই কান্নার শব্দ, সেই চিৎকার তার মনে গভীর দাগ কেটেছিল। সেই রাতে আমি ভাবলাম, অহনা বলল। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম, আমি কখনোই এমন পরিস্থিতিতে যাব না যেখানে আমার না এর কোনো মূল্য থাকবে না। আমি জানি না কেন, কিন্তু রিয়াদকে আমি ভালোবাসি, তবুও এই সম্পর্কের শেষ ধাপে গিয়ে মনে হলো, যদি রিয়াদও, যদি তার ভালোবাসা একসময় দাবি বা জবরদস্তিতে পরিণত হয়, তখন আমি কোথায় যাব? আমার কাছে মনে হয়, এই ঘনিষ্ঠতা হলো সেই দরজা, যা পেরোলে আর ফিরে আসার পথ থাকে না। ড. শবনম মাথা নাড়লেন। ধন্যবাদ অহনা। তুমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছ, ফিরে আসার পথ না থাকা। তোমার ভয়টা হলো মূলত নিয়ন্ত্রণ হারানোর ভয়, ফিয়ার অফ লস অফ কন্ট্রোল, যা সম্ভবত শৈশবের কিছু ঘটনা বা পর্যবেক্ষণের ফলে উদ্ভূত হয়েছে। একে আমরা জটিল বিবাহভীতি বা ঘনিষ্ঠতা উদ্বেগ, ইন্টিমেসি অ্যাংজাইটি বলতে পারি, যেখানে আপনি মানসিক নিরাপত্তাকে শারীরিক নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি রিয়াদের দিকে তাকালেন। রিয়াদ, আপনি গত রাতে যে ধৈর্য দেখিয়েছেন, তা অসাধারণ। আপনি অহনার কাছে প্রমাণ করেছেন যে আপনি সেই পুরুষ নন, যাকে সে ভয় পায়। কিন্তু অহনার মনের পুরনো প্রোগ্রামিংটা ভাঙতে হবে। তার মনকে নতুন করে শেখাতে হবে যে, ঘনিষ্ঠতা মানে নিরাপত্তা, সম্মান এবং নিজের ইচ্ছের পূর্ণ অধিকার। 10. নিরাপদ স্পর্শের অনুশীলন। ড. শবনম এবার মূল পরামর্শে আসলেন। অহনা, রিয়াদ, আমাদের চিকিৎসার প্রথম লক্ষ্য হবে অযৌন ঘনিষ্ঠতা, নন সেক্সুয়াল ইন্টিমেসি তৈরি করা। আমরা আপনার মস্তিষ্কের সাথে আপনার শরীরের সংযোগটাকে পুনর্নির্মাণ করব। তোমরা দুজন আজ থেকে একটি নিরাপদ স্পর্শের চুক্তি করবে। অহনা, তুমি রিয়াদকে তোমার শরীরের সেই অংশগুলোতে স্পর্শ করার অনুমতি দেবে, যা তোমার জন্য সবচেয়ে নিরাপদ বলে মনে হয়। ড. শবনম অহনার দিকে তাকালেন। এটা হতে পারে কেবল হাত ধরে থাকা, বা পিঠে আলতো করে হাত রাখা, বা কপালে চুম্বন। এমন কোনো স্পর্শ, যা তোমার মনে ভীতি জাগাবে না। যদি কোনো মুহূর্তে তোমার অস্বস্তি হয়, তবে তোমার সম্পূর্ণ অধিকার আছে রিয়াদকে থামিয়ে দেওয়ার। এবং রিয়াদ, তোমার কাজ হবে সেই নাকে নিঃশর্তভাবে সম্মান করা। কোনো প্রশ্ন নয়, কোনো হতাশা প্রকাশ নয়। তিনি আরও বললেন, তোমাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার চাপ থাকবে না। তোমরা আজ থেকে 1 মাস কেবল এই অযৌন ঘনিষ্ঠতা অনুশীলন করবে। প্রতিদিন অন্তত 30 মিনিট তোমরা কেবল পাশাপাশি বসে কথা বলবে বা টিভি দেখবে, কিন্তু তখন তোমাদের হাত ধরে থাকতে হবে। যখন তোমরা খাবার খাবে, রিয়াদ,
তুমি অহনার পিঠে আলতো করে হাত রাখবে, কেবল কয়েক সেকেন্ডের জন্য। ড শবনম যোগ করলেন, এটি একটি মানসিক ব্যায়াম। অহনার মস্তিষ্ককে শেখাতে হবে যে রিয়াদের স্পর্শ মানেই আত্মসমর্পণ নয়, বরং তা হলো আশ্রয় আর সম্মান। অহনা, তুমি নিজেই ঠিক করবে রিয়াদ কতটুকু এগোতে পারবে, এবং রিয়াদকে তা মেনে নিতে হবে। এভাবেই তোমার হারানো নিয়ন্ত্রণের বোধ ফিরে আসবে। আলাপ শেষে শবনম তাদের কিছু ডায়েরি লেখার পরামর্শ দিলেন, যেখানে অহনা তার ভয়ের অনুভূতি এবং রিয়াদ তার হতাশা ও ভালোবাসার অনুভূতি আলাদাভাবে লিখে রাখবেন, যা পরবর্তী সেশনে আলোচনা করা হবে। 11 অনুশীলন শুরু। বাড়ি ফেরার পথে দুজনই চুপ ছিল। থেরাপিস্টের ঘর থেকে বেরিয়ে আসার পর অহনা কিছুটা হালকা অনুভব করল। অন্তত তার ভয়ের কথাগুলো এখন রিয়াদ এবং একজন বিশেষজ্ঞ দুজনেরই জানা। রাতে ডিনার করার সময় রিয়াদ মনে মনে চুক্তির কথা স্মরণ করল। তারা টেবিলে মুখোমুখি বসেছিল। রিয়াদ তার হাত বাড়ালো এবং অহনার হাত ধরল। অহনার হাত ধরে কাঁপছিল। তার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব চলছিল, এক অংশ রিয়াদকে কাছে টানতে চাইছিল, আরেক অংশ চিৎকার করে বলছিল, দূরে থাকো। রিয়াদ তার হাতের তালুতে আলতো করে বুড়ো আঙুল বুলিয়ে দিল। সে কোনো কথা বলল না, কেবল নীরব উপস্থিতি দিয়ে বোঝালো যে সে আছে। এই স্পর্শে কোনো জোর ছিল না, ছিল কেবল জিজ্ঞাসা, তুমি কি নিরাপদ বোধ করছো? অহনা চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। এই স্পর্শে কোনো হুমকি নেই। এটা কেবল একটি হাত। ধীরে ধীরে সে কাঁপতে থাকা থামালো। আমি নিরাপদ বোধ করছি, অহনা ফিসফিস করে বলল। রিয়াদ মৃদু হাসল। ভালো। চলো, আমরা ডিনার শেষ করি। এরপর রিয়াদ একটি নতুন প্রচেষ্টা নিল। তারা একসাথে রান্নাঘরে কাজ করছিল। রিয়াদ রান্না শেষে থালা বাসন ধোয়ার সময় হঠাৎ করে পিছনে গিয়ে অহনার পিঠে আলতো করে মাথা ঠেকালো। মাত্র 2 সেকেন্ড। অহনা মুহূর্তের জন্য জমে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মনে হলো তার পিঠে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। কিন্তু পরক্ষণেই সেই ভয়টা কেটে গেল। রিয়াদ কোনো চাপ সৃষ্টি করেনি। সে কোনো প্রত্যাশা করেনি। সে কেবল স্পর্শ করল এবং সরে গেল। অহনা স্বস্তি অনুভব করল, কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেল, এতে কি কাজ হবে? কেবল এই ছোট ছোট স্পর্শ দিয়ে কি তার এত গভীর এবং পুরনো ভয় দূর করা সম্ভব? রিয়াদ দেখল, অহনা এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। কিন্তু সে জানে, এই পথটা ধৈর্যের পথ। তারা মাত্র শুরু করেছে। তাদের ভালোবাসাকে এই কঠিন মানসিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাসর রাতের নীরব দেওয়ালটা ভাঙতে হয়তো আরও অনেক নিরাপদ স্পর্শের প্রয়োজন হবে। 12 দ্বিতীয় সেশনের পর, দুর্বলতার পাঠ। দ্বিতীয় থেরাপি সেশনটি ছিল গত সপ্তাহের চেয়েও বেশি কঠিন। ড শবনম তাদের দুজনকে নিরাপত্তা এবং আস্থার বাইরে গিয়ে, দুর্বলতা, ভালনারেবিলিটি নিয়ে আলোচনা করতে বললেন। তিনি বোঝালেন যে, ঘনিষ্ঠতা কেবল স্পর্শে নয়, বরং নিজের ভয় ও দুর্বলতা অন্যজনের কাছে তুলে ধরার মধ্যেও থাকে। অহনা, ড শবনম বললেন, তোমাকে রিয়াদের কাছে সম্পূর্ণরূপে দুর্বল হতে শিখতে হবে, এই বিশ্বাস নিয়ে যে সে তোমার দুর্বলতাকে সম্মান জানাবে, তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। আর রিয়াদ, তোমার কাজ হলো অহনার এই দুর্বলতাগুলোকে তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষা করা। সেশন শেষে অহনা বাড়ি ফিরল এক মিশ্র অনুভূতি নিয়ে।
তার মনে হলো তার ভেতরের সমস্ত গোপন দেওয়ালগুলো যেন ভেঙে পড়ছে। এই প্রথম সে একজন বাইরের মানুষের সামনে তার গভীর ভয়ের কথা স্পষ্ট করে বলেছে। রিয়াদ তার এই মানসিক কষ্টকে বোঝে, এই বিশ্বাস তাকে নতুন সাহস যোগাচ্ছিল। কিন্তু রিয়াদের অবস্থা ছিল ভিন্ন। সে তার ডায়েরিতে লিখছিল, আমার ভেতরে এক বিশাল শূন্যতা। আমি জানি আমাকে ধৈর্য ধরতে হবে। আমি জানি অহনা অসুস্থ নয়, সে কেবল ভীত। কিন্তু আমি ক্লান্ত। আমার মনে হয় আমি যেন কেবল একজন কেয়ারটেকার। আমি একজন স্বামী হতে চাই। আমি একটি সাধারণ জীবনে ফিরতে চাই। এই দূরত্ব, এই অবিরাম সচেতনতা, আমার ভেতরে এক ধরনের চাপা রাগ তৈরি করছে, যা আমি অহনার সামনে প্রকাশ করতে পারছি না। ড শবনমের পরামর্শ অনুযায়ী, অহনা সিদ্ধান্ত নিল যে সে রিয়াদকে তার ডায়েরির কিছু অংশ পড়ে শোনাবে, সেই অংশগুলো, যেখানে তার ভয়ের মূল কারণগুলো লেখা আছে। 13 অহনার ডায়েরির পাতা থেকে। রাতের বেলা। ফ্ল্যাটের সমস্ত আলো বন্ধ, শুধু বেডসাইড ল্যাম্প জ্বলছে। রিয়াদ বিছানার একপাশে আধশোয়া হয়ে আছে। অহনা হাতে তার ডায়েরি নিয়ে বসে আছে, তার কণ্ঠস্বর কাঁপছে। রিয়াদ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যা আমি মুখে বলতে পারিনি। রিয়াদ উঠে বসল। বলো, অহনা। আমি শুনছি। অহনা ডায়েরির একটি পাতা খুলে পড়ল। আমি লিখেছিলাম, আমার সবথেকে বড় ভয় হলো, আমি যখন কোনো সম্পর্কে পুরোপুরি নিজেকে সঁপে দেব, তখন আমি আর অহনা থাকব না। আমি হয়ে যাব রিয়াদের স্ত্রী, যার নিজের কোনো ইচ্ছে বা অস্তিত্ব থাকবে না। শারীরিক ঘনিষ্ঠতা আমার কাছে যেন এক ধরনের স্বীকৃতি, যেখান থেকে ফিরে আসা যায় না। একবার তুমি আমাকে পেলে, এরপর যদি আমার কোনো কিছুতে না থাকে, সেটাও তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে। আমি দেখেছি, ভালোবাসার এই চূড়ান্ত পর্যায়ে গিয়ে নারীরা তাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তারা কেবলই স্বামীর সিদ্ধান্তের প্রতিধ্বনি হয়ে ওঠে। আমি আসবাব হতে চাই না, রিয়াদ। আমি একজন মানুষ থাকতে চাই। অহনা থেমে গেল। তার চোখ ছলছল করছে। রিয়াদ চুপ করে রইল। সে বুঝতে পারছিল, অহনার ভয়ের গভীরতাটা কত বেশি। এটা কেবলই শারীরিক সম্পর্ক এড়িয়ে যাওয়া নয়, এটা আত্মপরিচয় হারানোর এক মৌলিক আতঙ্ক। অহনা, রিয়াদ তার হাত ধরল। আমি তোমার এই অনুভূতিটা বুঝতে পারছি। তোমার আশেপাশের অভিজ্ঞতা তোমাকে এই ভয়টা দিয়েছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার কাছে কোনোদিনও আসবাব বা সম্পত্তির মতো হবে না। আমি তোমার শিল্প, তোমার চিন্তা, তোমার হাসি, সব কিছুকে ভালোবাসি। আমি তোমাকে দখল করতে চাই না, অহনা। আমি কেবল তোমার পাশে থাকতে চাই, তোমার সব দুর্বলতা আর ভয়ের মাঝেও। এই সরল স্বীকারোক্তি অহনার হৃদয়ে আঘাত করল। সে ডায়েরিটা বন্ধ করে রিয়াদের বুকে মাথা রাখল। তারা বেশ কিছুক্ষণ কোনো কথা না বলে কেবল একে অপরের উষ্ণতা অনুভব করল। এই নীরবতাই ছিল তাদের দুর্বলতার সবচেয়ে গভীর আদান প্রদান। 14 চাপা রাগ ও ভুল বোঝাবুঝি। তাদের নিরাপদ স্পর্শের চুক্তি মোটামুটি চলছিল। প্রতিদিন তারা হাত ধরে থাকত, রিয়াদ হঠাৎ অহনার চুলে বা পিঠে আলতো করে স্পর্শ করত এবং অহনাও তাতে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছিল। কিন্তু রিয়াদ ভেতরে ভেতরে তার নিজের চাপ সামলাতে পারছিল না। একদিন সকালে, অহনা রিয়াদের একটি গুরুত্বপূর্ণ আর্কিটেকচারাল নকশা দেখছিল। অসাবধানতাবশত তার হাত লেগে টেবিলের উপর রাখা কফির কাপ নকশার উপর পড়ে গেল।
অহনা আতঙ্কে কেঁপে উঠল। ওহ, ঈশ্বর! রিয়াদ, আমি দুঃখিত। আমি জানি এটা তোমার খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল। রিয়াদের সেই দিন এমনিতেই অফিসের কাজ নিয়ে চরম চাপ ছিল। সে ঘুরে দাঁড়িয়ে নকশাটির দিকে তাকালো, তার মুখে হতাশা এবং রাগের একটি মিশ্রণ। অহনা, এটা তুমি কি করলে? তুমি এত অসাবধান কেন? এটা তো আমার ক্লায়েন্টের মিটিংয়ের জন্য ছিল। রিয়াদ গলা চড়ালো। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। রিয়াদ হয়তো কেবল কফি ছিটকে যাওয়ার ফলেই রেগেছিল, কিন্তু অহনার কানে তার এই উচ্চ কণ্ঠস্বর অন্য অর্থ বহন করল। তার পুরনো ভয়ের সেই অ্যালার্ম বাজতে শুরু করল। অহনা দ্রুত পিছিয়ে গেল। আমি আমি দুঃখিত। আমি ঠিক করে দেব। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি ঠিক করে দেবে? পুরো কাজটা আবার করতে হবে। রিয়াদ রাগে হাত ঝেড়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইল। কিন্তু সে দরজার কাছে গিয়ে থেমে গেল। সে বুঝতে পারল, তার এই সামান্য রাগ অহনার কাছে কত বড় বিপদের সংকেত দিচ্ছে। তার মনে হল, অহনার পুরনো ডায়েরির কথাগুলো যেন এক্ষুনি বাস্তব হয়ে উঠল, এই সেই মুহূর্ত, যখন একজন স্বামী তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। রিয়াদ নিজেকে শান্ত করে ফিরে এলো। অহনা খাটের কোণে কুঁকড়ে বসে আছে। আমি দুঃখিত, অহনা, রিয়াদ নরম কণ্ঠে বলল। আমি কফির জন্য রাগ করিনি। অফিসের চাপ ছিল। তোমার উপর আমি চিৎকার করতে চাইনি। কিন্তু দেখো। অহনা কেঁপে উঠল। চিৎকার করেছ? তুমি তুমি রেগে গিয়েছ। তুমিও বাকি সবার মতো। আমি জানতাম, তোমার ধৈর্য কেবল একটা মুখোশ। এই কথাগুলো রিয়াদকে মারাত্মক আঘাত করল। তার সমস্ত ধৈর্য যেন মুহূর্তের মধ্যে ভেঙে গেল। তুমি কি বলতে চাইছ, অহনা? আমি তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করছি, তোমার চিকিৎসা করাচ্ছি, তোমাকে স্পর্শও করছি না, আর তুমি আমাকে বলছো আমার ধৈর্য একটা মুখোশ? আমার অনুভূতি বলে কিছু নেই? তুমি কেবল নিজের ভয়ের মধ্যে ডুবে আছো, অহনা। এই তীব্র ভুল বোঝাবুঝি তাদের দুজনকে আবার সেই শূন্য দূরত্বে নিয়ে এলো। অহনা আবার এক গভীর দেওয়াল তুলে নিল, আর রিয়াদ তার হতাশা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। 15 চাবির রিং এবং প্রতিশ্রুতির প্রতীক। রিয়াদ সারা রাত ছাদে একা কাটালো। তার মনে হলো তার সব প্রচেষ্টা ব্যর্থ। সে কি তাহলে অহনার ভয় ভাঙতে পারবে না? ভোরের আলো ফোটার আগে সে শান্ত হল। সে বুঝতে পারল, অহনার ভয়টা যৌক্তিক। তার ধৈর্য ছিল সত্য, কিন্তু তার রাগও ছিল সত্য। সে অহনাকে বোঝাতে পারেনি যে, তার রাগ তার প্রতি ছিল না, ছিল পরিস্থিতির ওপর। আর অহনার ভয়ের মূল হল নিয়ন্ত্রণ। অহনাকে প্রমাণ করতে হবে যে, এই সম্পর্কে তার নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ আছে। রিয়াদ নিচে এলো। অহনা তখনও ঘুমাচ্ছে না। সে স্থির চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রিয়াদ ড্রয়ার থেকে তার নতুন কেনা গাড়ির চাবিটা বের করল। তাদের ফ্ল্যাটের চাবি, গাড়ির চাবি এবং ব্যাংকের লকার চাবিগুলো একটা রিংয়ে একসাথে লাগানো ছিল। সে চাবির রিং থেকে ফ্ল্যাটের চাবিটি খুলে নিল। এটি ছিল একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ চাবি। সে ধীরে ধীরে অহনার পাশে বসল। অহনা, ওঠো, সে ফিসফিস করে বলল। অহনা চোখ খুলল। রিয়াদ তার হাতে ফ্ল্যাটের চাবিটা ধরিয়ে দিল। এই চাবিটা নাও। এটা আমাদের ঘরের চাবি।
এই চাবিটা এখন থেকে তোমার কাছে থাকবে। তুমি যখন চাইবে, তখনই তুমি ঘরে প্রবেশ করবে এবং যখন চাইবে তখনই তুমি ঘর থেকে বেরিয়ে যেতে পারবে। এই ঘরে তোমার প্রবেশ বা প্রস্থানের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তুমি চলে যেতে চাইলে আমার অনুমতি লাগবে না। আমার দরজা তোমার জন্য সবসময় খোলা, কিন্তু যদি তুমি এখানে থাকতে না চাও, তবে এই চাবি দিয়ে তুমি যখন খুশি বেরিয়ে যেতে পারো। অহনা চাবিটার দিকে তাকিয়ে রইল। এটা কেবল একটি চাবি ছিল না, এটি ছিল তার স্বাধীনতার প্রতীক, তার নিয়ন্ত্রণের নিশ্চয়তা। রিয়াদ তার কাছে প্রমাণ করল যে, সে কেবল তার শরীরের নিয়ন্ত্রণই নয়, তার জীবনের নিয়ন্ত্রণেরও সম্মান করে। এই ঘরটা তোমার নিরাপদ আশ্রয়, অহনা। যদি আমি কখনো রাগ করি বা চিৎকার করি, তুমি এই চাবি দিয়ে দরজা খুলে অন্য কোথাও চলে যেতে পারো। তুমি নিরাপদ। আমি তোমাকে জোর করব না, রিয়াদ প্রতিশ্রুতি দিল। আমি কেবল চাই তুমি জানো যে, তুমি আমার কাছে কোনো আসবাব নও, তুমি এই বাড়ির মালিক। অহনা চাবিটা শক্ত করে ধরল। চোখের জল গড়িয়ে পড়ল। এই প্রথম সে বুঝতে পারল, রিয়াদ শুধু ধৈর্য দেখাচ্ছে না, সে নিজের ইগো এবং প্রত্যাশাকেও বিসর্জন দিচ্ছে অহনার মানসিক শান্তির জন্য। তার স্বামীর ভালোবাসা এই চাবির মতো ছোট, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ ছিল। ১৬। তৃতীয় সেশন, সীমানা নির্ধারণ। তৃতীয় সপ্তাহে শবনমের ফোকাস ছিল শারীরিক সীমানা নির্ধারণ, বাউন্ডারি সেটিং নিয়ে। তিনি অহনাকে বোঝালেন যে তার শরীরের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং এই বিষয়টি রিয়াদকে বারবার স্পষ্ট করে দিতে হবে। অহনা, তোমার ভয়ের উৎস হল নিয়ন্ত্রণ হারানো। এখন তোমার প্রয়োজন রিয়াদকে দেখানো, এবং নিজেকে বোঝানো যে, তুমি সেই নিয়ন্ত্রণটি এখনও ধরে রেখেছ। তুমিই ঠিক করবে কতটুকু স্পর্শ নিরাপদ এবং কতটুকু নয়। তোমাকে রিয়াদকে পথ দেখাতে হবে, ড। শবনম বললেন। রিয়াদকে তিনি পরামর্শ দিলেন, রিয়াদ, এবার আপনার পালা আপনার নিজের দুর্বলতা প্রকাশ করার। আপনি অহনার কাছে আপনার শারীরিক চাহিদা, আপনার হতাশা, আপনার আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করুন। কিন্তু সেগুলাকে দাবি হিসেবে নয়, বরং আপনার ব্যক্তিগত অনুভূতি হিসেবে প্রকাশ করুন। অহনাকে বোঝান যে, আপনার চাহিদাগুলো আপনার নিয়ন্ত্রণে নেই, সেগুলোও আপনার ভেতরের দুর্বল অংশ। এতে অহনা বুঝবে যে, সে একা নয়, আপনারও দুর্বলতা আছে। এই সেশনটি ছিল তাদের জন্য একটি চ্যালেঞ্জ। অহনার পক্ষে নিজের সীমানা ভাঙা কঠিন, আর রিয়াদের পক্ষে নিজের আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে প্রকাশ করা আরও কঠিন। ১৭। প্রথম আলিঙ্গন। বাড়ি ফিরে আসার পর থেকে অহনা ভেতরে ভেতরে কাজ করার সিদ্ধান্ত নিল। সে জানে, এই সম্পর্ককে বাঁচাতে হলে তাকে এগিয়ে যেতে হবে। রাতে তারা একসাথে বসে কফি খাচ্ছিল। রিয়াদ সাবধানে দূরত্ব বজায় রেখেছিল, যেহেতু গত সপ্তাহের ভুল বোঝাবুঝির পর তাদের মধ্যে এক ধরনের নীরবতা বিরাজ করছিল। অহনা কফির কাপটা টেবিলে রাখল। রিয়াদ তার দিকে তাকালো। অহনা ধীরে ধীরে এগিয়ে এসে রিয়াদের পাশে দাঁড়ালো। রিয়াদ, অহনা মৃদুস্বরে ডাকল। রিয়াদ বিস্ময়ে তার দিকে তাকালো। অহনা দ্বিধা করল, তারপর দ্রুত তার হাত রিয়াদের কোমরের চারপাশে জড়িয়ে ধরল। এটা ছিল এক ধরনের আলতো আলিঙ্গন, অল্প সময়ের জন্য, কিন্তু অহনার জন্য এক বিশাল পদক্ষেপ। আলিঙ্গনটা ছিল অপ্রত্যাশিত এবং স্নায়ুচাপ সৃষ্টিকারী। রিয়াদ এক মুহূর্তের জন্য জমে গেল। সে তার হাত দিয়ে অহনাকে শক্ত করে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু
শবনমের কথা মনে পড়ল, ধীরে, এবং কোনো প্রত্যাশা নয়। রিয়াদ কেবল তার হাত অহনার পিঠে আলতো করে রাখল। সে তার চিবুক অহনার কাঁধে রাখল এবং গভীর নিঃশ্বাস নিল। মাত্র 3 সেকেন্ডের আলিঙ্গন। অহনা দ্রুত সরে এলো। সে রিয়াদের চোখে দেখল গভীর কৃতজ্ঞতা আর এক ধরনের আবেগ। আমি আমি এটা করতে চাইলাম, অহনা হাঁপাতে হাঁপাতে বলল। আমার কোনো অস্বস্তি হয়নি। এটা নিরাপদ ছিল। রিয়াদ হাসল। এটা কেবল নিরাপদ ছিল না, অহনা। এটা খুব সুন্দর ছিল। ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। অহনার এই পদক্ষেপ রিয়াদের ভেতরে এক নতুন আশার আলো জ্বালো। সে বুঝতে পারল, অহনা এখন তার নিজের ইচ্ছায় সীমানা ভাঙতে শুরু করেছে। 18 আকাঙ্ক্ষার দুর্বলতা। অহনার এই সাহস রিয়াদকে তার নিজের অনুভূতি প্রকাশের সাহস দিল। কয়েকদিন পর, রাতে বিছানায় শুয়ে থাকার সময়, যথারীতি দুজন দুপ্রান্তে, রিয়াদ তার ডায়েরি থেকে অহনাকে কিছু পড়ে শোনাতে চাইল। অহনা, আমি জানি না তুমি এটা শুনে কেমন অনুভব করবে, কিন্তু শবনম বলেছেন আমাদের দুর্বলতা প্রকাশ করতে হবে, রিয়াদ বলল। অহনা তার দিকে ফিরল। বলো। রিয়াদ তার ডায়েরিটা হাতে নিল। আমি লিখেছিলাম, আমি জানি আমি অপেক্ষা করতে পারি। আমি জানি আমি তোমার চিকিৎসার জন্য সব করতে পারি। কিন্তু মাঝে মাঝে রাতে যখন আমি জেগে উঠি, তখন আমার খুব কষ্ট হয়। আমার মনে হয়, আমি একজন স্বামী হিসেবে ব্যর্থ। আমার কেবল তোমাকে কাছে পাওয়ার ইচ্ছে হয়, শুধু শারীরিক নয়, তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর ইচ্ছে হয়। আমার মনে হয়, আমরা খুব ভালোবাসার পরেও যেন কত দূরে আছি। এই শারীরিক আকাঙ্ক্ষাটা আমার জন্য কেবল চাহিদা নয়, এটা হলো তোমার প্রতি আমার গভীর অনুভূতির প্রকাশ। আর যখন আমি সেটা করতে পারি না, তখন আমার মনে হয়, আমি তোমাকে পর্যাপ্ত ভালোবাসা দিতে পারছি না। এই প্রত্যাখ্যাত হওয়াটা আমার আত্মসম্মানে আঘাত করে, অহনা। এটা আমার দুর্বলতা। আমার ইচ্ছাগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর আমি তখন একজন অসহায় পুরুষে পরিণত হই। অহনা এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। সে এতদিন ভেবেছিল, রিয়াদের আকাঙ্ক্ষা মানে কেবল তার উপর জবরদস্তি। কিন্তু রিয়াদ যখন তার এই আকাঙ্ক্ষাকে ব্যর্থতা এবং অসহায়ত্বের অনুভূতি হিসেবে প্রকাশ করল, তখন অহনা উপলব্ধি করল, রিয়াদ কেবল একজন চাহিদাপূর্ণ স্বামী নয়, সেও একজন অনুভূতিপ্রবণ মানুষ। রিয়াদ তার কথাগুলোকে অহনার ওপর দাবি হিসেবে চাপিয়ে দেয়নি, বরং তার ভেতরের কষ্টটা প্রকাশ করেছে। এতে অহনার ভেতরের দেওয়ালটা আরও নরম হয়ে গেল। সে দেখল, আকাঙ্ক্ষাও এক ধরনের দুর্বলতা হতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক যেমন তার ভয়টা। 19 থেরাপিস্টের খেলা, কাছে আসার দূরত্ব। পরের সেশনে শবনম তাদের একটি নতুন মজার থেরাপিউটিক গেম খেলতে বললেন, যার নাম তিনি দিলেন কাছে আসার দূরত্ব, দ্য ডিস্টেন্স অফ গেটিং ক্লোজ। এটা একটা দৈনিক অনুশীলন, শবনম বললেন। প্রতিদিন রাতে, তোমরা পোশাক পরা অবস্থায়, বিছানার মাঝখানে শুয়ে থাকবে। তোমরা একে অপরের দিকে মুখ করে থাকবে। তোমাদের চোখ বন্ধ করতে হবে, এবং তোমরা দুজনেই একে অপরের দিকে ধীরে ধীরে ইঞ্চি ইঞ্চি করে সরতে থাকবে। যতক্ষণ না অহনা ভেতরে কোনো ধরনের আতঙ্ক অনুভব করছে। তিনি অহনার দিকে তাকালেন। অহনা, যখনই তোমার মনে হবে তোমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে, তখনই তুমি হাত তুলে রিয়াদকে থামিয়ে দেবে। রিয়াদ সঙ্গে সঙ্গে থেমে যাবে,
এবং সেই রাতে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ড শবনম বললেন, এই খেলাটি রিয়াদকে শেখাবে অহনার সীমা কতটুকু, আর অহনাকে শেখাবে যে সে যখন খুশি তখন স্টপ বলার ক্ষমতা রাখে। এই ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। এতে করে শারীরিক ঘনিষ্ঠতাকে তোমার মস্তিষ্ক আক্রমণ নয়, বরং চুক্তি হিসেবে দেখবে। অহনা এই ধারণাটা পছন্দ করল। কারণ এই খেলাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে। 20 প্রথম রাতের খেলা। সেই রাতে রিয়াদ ও অহনা কাছে আসার দূরত্ব খেলা শুরু করল। ফ্ল্যাটের সমস্ত আলো নিভিয়ে তারা বিছানার মাঝখানে মুখোমুখি শুয়ে পড়ল। অহনা চোখ বন্ধ করল। সে রিয়াদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। রিয়াদ তার দিকে ধীরে ধীরে সরতে শুরু করল, 1 ইঞ্চি, তারপর আরও 1 ইঞ্চি। অহনার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকধুক করতে শুরু করল। তার মনে হল, রিয়াদ যেন তার ব্যক্তিগত সীমানার মধ্যে ঢুকে পড়ছে। কিন্তু রিয়াদ এতই ধীরে সরছিল যে, অহনা নিজেকে শান্ত করার সুযোগ পাচ্ছিল। যখন তাদের দুজনের মধ্যে দূরত্ব মাত্র 1 ফুট, তখন অহনার পুরনো ভয়টা আবার জাগার দিয়ে উঠল। তার মনে হল, এখন যদি সে না থামায়, তাহলে সব হাতের বাইরে চলে যাবে। অহনা কাঁপা কাঁপা হাতে রিয়াদকে থামালো। থামো। রিয়াদ, প্লিজ। আর না। রিয়াদ সঙ্গে সঙ্গে থেমে গেল। সে তার স্থান থেকে এক চুলও নড়ল না। ঠিক আছে, অহনা। আমি এখানেই থামলাম, রিয়াদ ফিসফিস করে বলল। রিয়াদ তার চোখ খুলল। অহনার চোখও খোলা, তার চোখে ভীতি, কিন্তু এখন তার চোখে ভয়ের চেয়েও বেশি ছিল স্বস্তি। সে দেখল রিয়াদের মুখে কোনো বিরক্তি নেই, কোনো রাগ নেই, আছে কেবল তার প্রতি সম্মান। অহনা এই প্রথম উপলব্ধি করল, তার ভয়টা ছিল অনিয়ন্ত্রিত ক্ষমতা নিয়ে। কিন্তু রিয়াদ তার প্রতিটি পদক্ষেপেই প্রমাণ করছে যে, সে তার ক্ষমতা স্বেচ্ছায় অহনার হাতে তুলে দিয়েছে। রিয়াদ ক্ষমতাধর নয়, সে একজন সহযোগী। তারা সেই রাতে 1 ফুট দূরত্ব বজায় রেখে শুয়ে থাকল। 1 ফুট দূরত্ব, যা তাদের শারীরিক নয়, বরং মানসিক দূরত্বকে কমিয়ে আনল। অহনা শান্তিতে ঘুমিয়ে পড়ল, তার হাতে ফ্ল্যাটের চাবিটা শক্ত করে ধরা ছিল। 21 দূরত্ব জয়। কাছে আসার দূরত্ব, দ্য ডিস্টেন্স অফ গেটিং ক্লোজ খেলাটি ছিল তাদের সম্পর্কের এক দৈনিক ধ্যান। প্রথম রাতের 1 ফুট দূরত্ব থেকে, ধীরে ধীরে এই দূরত্ব কমতে থাকল। চতুর্থ সপ্তাহের মধ্যেই, তারা বিছানার মাঝখানে মুখোমুখি শুয়ে, একে অপরের স্পর্শে থাকতে পারত। প্রথম দিকে অহনা প্রায় প্রতি রাতেই রিয়াদকে থামিয়ে দিত। কিন্তু সময়ের সাথে সাথে তার মস্তিষ্ক এই নতুন প্যাটার্নে অভ্যস্ত হল, রিয়াদের স্পর্শ মানেই আক্রমণের সংকেত নয়, বরং অহনার এর সম্মানের নিশ্চয়তা। একদিন রাতে, তারা খেলা শুরু করল। অহনা চোখ বন্ধ করে রিয়াদের দিকে ইঞ্চি ইঞ্চি করে সরছিল। রিয়াদ তার নিঃশ্বাস স্বাভাবিক রাখল, কোনো প্রত্যাশা বা চাপ সৃষ্টি করল না। তাদের শরীরের দূরত্ব যখন মাত্র কয়েক ইঞ্চি, তখন অহনা থামার জন্য হাত তুলতে ভুলে গেল। পরের মুহূর্তেই, তারা একে অপরের গা ঘেঁষেছিল। রিয়াদের বাহু আলতো করে অহনার কাঁধ ছুঁয়েছিল। অহনার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, কিন্তু দম বন্ধ হওয়ার সেই পুরনো অনুভূতিটা আর এলো না। বরং,
এক ধরনের উষ্ণতা আর শান্তি তাকে গ্রাস করল। এই প্রথম সে অনুভব করল যে এই ঘনিষ্ঠতা তার নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে না, বরং তাকে সুরক্ষিত করছে। অহনা চোখ খুলল এবং দেখল রিয়াদ শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো বিজয়ের হাসি নেই, আছে কেবল গভীর স্নেহ। তুমি থামাওনি, অহনা, রিয়াদ ফিসফিস করে বলল। আমি আমি ভুলে গিয়েছিলাম, অহনা জবাব দিল। আর আমার খারাপ লাগেনি। আমি তোমার স্পর্শে নিরাপদ বোধ করছিলাম। রিয়াদ ধীরে ধীরে তার হাত অহনার কাঁধের উপর রাখল। অহনা সরে গেল না। তারা সেই রাতে একে অপরের কাঁধ স্পর্শ করে ঘুমাতে পারল। এই শারীরিক সংযোগ তাদের মানসিক দূরত্বকে প্রায় শূন্যে নামিয়ে আনল। 22 ট্রমা পুনর্গঠন। পঞ্চম সেশনে শবনম তাদের চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করলেন, ট্রমা পুনর্গঠন, ট্রমা রিকনস্ট্রাকশন। অহনা, তোমার ভয়গুলো তোমার মস্তিষ্কে এমনভাবে গেঁথে গেছে, যেন অতীতের সেই অভিজ্ঞতাগুলো এখনো ঘটছে। শবনম ব্যাখ্যা করলেন। এখন আমরা সেই পুরনো স্মৃতিগুলোর মুখোমুখি হব, কিন্তু এবার তুমি শিশু অহনা নও। তুমি পরিণত অহনা, যার পাশে রিয়াদের মতো একজন সমর্থক আছে। ড শবনম অহনাকে নির্দেশ দিলেন, সে যেন চোখ বন্ধ করে তার চিত্রা দিদির সেই রাতের কান্নার দৃশ্যটি আবার কল্পনা করে। কিন্তু এবার পার্থক্য হবে। এবার তুমি শিশু অহনা নও। তুমি একজন পরিণত নারী। তুমি সেই দৃশ্যে ফিরে যাও, এবং চিত্রা দিদিকে তোমার শক্তি দাও। ড শবনম বললেন। অহনা চোখ বন্ধ করল। সে শুনল দিদির কান্না, শুনল স্বামীর চিৎকার। কিন্তু এবার অহনা নীরব দর্শক নয়। সে তার কল্পনায় সেই ঘরে প্রবেশ করল। দিদি, তুমি একা নও, অহনা তার কল্পনায় দিদিকে বলল। তোমার না এর মূল্য আছে। আমি তোমার পাশে আছি। তুমি যদি না চাও, কেউ তোমাকে জোর করতে পারবে না। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে দেখল, তার কল্পনায় চিত্রা দিদি শান্ত হল। তার স্বামীর চিৎকারের কাছে যেন তার এই অভ্যন্তরীণ শক্তি অনেক বেশি মূল্যবান হল। এই প্রক্রিয়ায়, অহনা তার অতীতের অসহায়তাকে বর্তমানের শক্তিতে রূপান্তরিত করল। সে বুঝল, ট্রমা তাকে নিয়ন্ত্রণ করে না, সে ট্রমাকে পুনর্গঠন করতে পারে। সেশনের শেষে অহনা খুব ক্লান্ত ছিল, কিন্তু তার মন ছিল অবিশ্বাস্য রকমের হালকা। সে প্রথমবারের মতো বুঝতে পারল, তার ভয়টা তার ট্রমা থেকে এসেছে, আর রিয়াদ সেই ট্রমার অংশ নয়। 23 রিয়াদের গোপন ক্ষত। কাউন্সেলিং এর উন্নতিতে রিয়াদও সাহস পেল। তার ভেতরের চাপা ক্ষোভ কমে এসেছিল, কিন্তু শবনমের পরামর্শ অনুযায়ী, অহনাকে তার নিজের দুর্বলতা দেখাতে হতো। একদিন সন্ধ্যায়, তারা কফি খাচ্ছিল। রিয়াদ হঠাৎ এক গভীর ব্যক্তিগত কথা শুরু করল। অহনা, আমি একটা কথা তোমাকে আগে কখনো বলিনি। এটা আমার জীবনের একটা ব্যর্থতা বা দুর্বলতার জায়গা। রিয়াদ শুরু করল। আমার বাবা, তিনি একজন খুব সফল ব্যবসায়ী ছিলেন। কিন্তু যখন আমি আর্কিটেকচার পড়ি, তখন তিনি চাইতেন আমি তার ব্যবসা সামলাই। আমার বাবা প্রায়ই বলতেন, একজন পুরুষ হবে একজন কঠোর সিদ্ধান্ত গ্রহণকারী। আবেগ, ভালোবাসা, এসব দুর্বলতা। ব্যবসাতে কোনো না শুনতে নেই, নিজের ইচ্ছেটাই শেষ কথা। রিয়াদ থামল। আমার বাবা আমাকে ভালোবাসতেন, কিন্তু তিনি সবসময় আমাকে নিয়ন্ত্রণ করতে চাইতেন।
তার কাছে মনে হতো, তার ক্ষমতা আমার উপর দিয়ে প্রতিষ্ঠা করাটাই তার অধিকার। যখন আমি নিজের ইচ্ছায় আর্কিটেকচার নিয়ে কাজ শুরু করি, তখন তিনি আমার সাথে 6 মাসের জন্য কথা বলা বন্ধ করে দেন। আমার মনে হতো, বাবার ভালোবাসা পেতে গেলে আমাকে আমার সব ইচ্ছে বিসর্জন দিতে হবে। আমার জীবনের প্রথম ভালোবাসার মানুষটিও আমাকে শর্ত দিয়েছিল, হয় আমার কথা শোনো, নয়তো ভালোবাসা পাবে না। অহনা রিয়াদের দিকে বিস্মিত হয়ে তাকালো। আমার ভেতরেও সেই ভয়টা আছে, অহনা, রিয়াদ বলল। আমিও ভয় পাই। আমি ভয় পাই, আমি যদি তোমার ইচ্ছার বাইরে কোনো কাজ করি, তাহলে তুমিও আমাকে ভালোবাসবে না। আমার ভেতরের এক অংশ সবসময় তোমাকে খুশি রাখার চেষ্টা করে, কারণ আমি ভয় পাই, যদি আমাকে ত্যাগ করো। রিয়াদ এই প্রথম তার জীবনের সবচেয়ে দুর্বল দিকটা অহনার সামনে তুলে ধরল। সে দেখালো, সে শুধু একজন শক্তিশালী পুরুষ নয়, সেও ভালোবাসা হারানোর ভয়ে দুর্বল। অহনা উঠে রিয়াদের পাশে বসল। সে তার হাত দিয়ে রিয়াদের হাত ধরল। রিয়াদ, তোমার বাবা বা অন্য কেউ তোমাকে শর্ত দিতে পারে, কিন্তু আমি দেব না। তুমি যেমন আছো, আমি তোমাকে সেভাবেই ভালোবাসি। তোমার দুর্বলতাগুলো আমার কাছে ভালোবাসার শর্ত নয়, বরং আমাদের সম্পর্কের গভীরতা। তারা অনুভব করল, তারা কেবল স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা নয়, তারা এখন একে অপরের আশ্রয় ও সহযাত্রী। 24। কাঁধে আশ্রয় এবং নিরাপদ ঘনিষ্ঠতা। এই দুর্বলতার আদান প্রদানের পর, অহনা তার সম্পর্ককে এক নতুন আলোয় দেখতে শুরু করল। রিয়াদের প্রতি তার বিশ্বাস এখন কেবল মানসিক নয়, এক গভীর মানসিক বন্ধনে পরিণত হয়েছে। সেই রাতে, বিছানায় শোবার সময় অহনা একটি যুগান্তকারী পদক্ষেপ নিল। তারা দুজনেই পিঠ ঠেকিয়ে শুয়েছিল। অহনা ধীরে ধীরে রিয়াদের দিকে ঘুরল এবং তার মাথাটা রিয়াদের কাঁধে রাখল। এটা ছিল এক প্রকারের প্রথম আত্মসমর্পণ, যা স্বেচ্ছায় করা হয়েছে। রিয়াদ প্রথমে নড়ল না। সে অনুভব করল, অহনার চুলের মৃদু ঘ্রাণ আর তার উষ্ণতা তার কাঁধে। সে তার হাত দিয়ে অহনার মাথাটা আলতো করে চেপে ধরল। কোনো কথা বলল না। কেবল তাদের নিঃশ্বাস এবং হৃদস্পন্দন ছিল সেই নীরবতার সাক্ষী। কিছুক্ষণ পর অহনা ফিসফিস করে বলল, আমার কাঁধ ব্যথা করছে, রিয়াদ। আমি আমি তোমার বুকের উপর মাথা রাখতে চাই। রিয়াদ বুঝতে পারল, এটা একটা বিশাল পদক্ষেপ। এটা কেবল মাথা রাখা নয়, এটা হলো অহনার শারীরিক দেওয়াল ভেঙে দেওয়া। সে সাবধানে একপাশে কাত হয়ে অহনার জন্য জায়গা করে দিল। অহনা তার মাথাটা সাবধানে রিয়াদের বুকের উপর রাখল। সে অনুভব করল, রিয়াদের বুকের স্পন্দন, তার শক্ত বাহু আলতো করে তাকে জড়িয়ে ধরে আছে। এই ঘনিষ্ঠতায় কোনো উত্তেজনা ছিল না, ছিল কেবল গভীর শান্তি আর নিরাপত্তা। অহনা চোখ বন্ধ করল। সে অনুভব করল, রিয়াদের বুকে মাথা রেখে সে তার জীবনের সবচেয়ে নিরাপদ স্থানে আছে। তার ভয় দূর হয়ে গেল। তার মনে হল, ঘনিষ্ঠতা মানে দখল নয়, ঘনিষ্ঠতা মানে আশ্রয়। 25। নতুন প্রশ্ন, দাম্পত্য জীবনের প্রত্যাশা। তারা সেই রাতে অনেকক্ষণ ধরে কথা বলল। তাদের মধ্যে দূরত্ব দূর হয়েছিল, আর অহনা তার শারীরিক ঘনিষ্ঠতার ভয়কে অনেকাংশে জয় করেছিল। আমি জানি না আমরা কতটা দূর এলাম, অহনা ফিসফিস করে বলল। কিন্তু আমি এখন তোমার স্পর্শে কোনো আতঙ্ক অনুভব করি না। আমি তোমাকে বিশ্বাস করি, রিয়াদ। রিয়াদ অহনার কপালে আলতো করে চুমু খেল।
আমিও তোমাকে বিশ্বাস করি, অহনা। তোমার মনের সব ভয়কে জয় করার জন্য। কিন্তু অহনার মনে নতুন একটি প্রশ্ন এলো। রিয়াদ, আমরা কি আমরা কি এখন প্রস্তুত? আমরা কি এই সম্পর্ককে স্বাভাবিক দাম্পত্য জীবনের দিকে নিয়ে যেতে পারব? আমি জানি না আমি পারব কি না, আর আমি চাই না আমি আবার তোমাকে হতাশ করি। রিয়াদ বুঝতে পারল, তাদের দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে তারা দাঁড়িয়েছে। এখন আর মানসিক ভয়টা বড় নয়, বড় হলো প্রত্যাশার চাপ। অহনা ভয় পাচ্ছে, যদি সে চেষ্টা করে ব্যর্থ হয়, তাহলে রিয়াদ আবার হতাশ হবে। আমরা প্রস্তুত কিনা, সেটা আমি জানি না, অহনা। আর আমরা সেটা এখনই ভাববো না, রিয়াদ বলল। আমরা কালকের সেশনে শবনমের সাথে কথা বলবো। আর এখন থেকে আমাদের সম্পর্কের মূলমন্ত্র হবে, কোনো প্রত্যাশা নয়, কেবল অভিজ্ঞতা। আমরা কিছু চাইব না, কেবল অনুভব করব। যদি আমরা প্রস্তুত থাকি, তাহলে সেটা তুমি নিজেই অনুভব করবে। অহনা মাথা নাড়ল। সে রিয়াদের বুকের উপর ঘুমিয়ে পড়ল, তার মন শান্ত। তাদের বাসর রাতের দেওয়ালটা অবশেষে ভেঙে গেছে। এখন কেবল আলোর দিকে এগিয়ে যাওয়ার পালা। ২৬ শেষ সেশন, ভালোবাসার উৎসব। ষষ্ঠ সপ্তাহে রিয়াদ ও অহনা শেষবারের মতো শবনমের চেম্বারে প্রবেশ করল। এবার তাদের দুজনের মুখেই ছিল এক ধরনের নির্মল শান্তি এবং দৃঢ়তা, যা প্রথম দিনের আতঙ্কের সম্পূর্ণ বিপরীত। ড শবনম মৃদু হেসে তাদের স্বাগত জানালেন। তোমাদের দুজনের চোখেই আমি জয় দেখতে পাচ্ছি। তোমরা শুধু একটি সমস্যা মোকাবিলা করনি, তোমরা তোমাদের ভালোবাসাকে নতুন করে আবিষ্কার করেছ। অহনা, তুমি তোমার ট্রমাকে শক্তিতে পরিণত করেছ। আর রিয়াদ, তুমি তোমার প্রত্যাশা থেকে মুক্তি পেয়ে ভালোবাসা দিয়েছ। এটাই সত্যিকারের দাম্পত্য। ড শবনম তাদের বললেন, তোমাদের সম্পর্কের এখন আর কোনো থেরাপির প্রয়োজন নেই। এখন প্রয়োজন উৎসব। তোমাদের শারীরিক ঘনিষ্ঠতা কেবল একটি জৈবিক প্রয়োজন নয়, এটি তোমাদের যৌথ সংগ্রামের একটি সুন্দর পরিণতি। আমি তোমাদের পরামর্শ দেব, তোমরা যেন এই মুহূর্তটিকে কোনো চাপ বা রাতের গোপন বিষয় হিসেবে না দেখে, একটি ভালোবাসার উৎসব হিসেবে দেখো। যেখানে অহনা স্বেচ্ছায় তার পূর্ণতা রিয়াদের কাছে তুলে দেবে, আর রিয়াদ তাকে পরিপূর্ণ সম্মান ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে গ্রহণ করবে। ড শবনম রিয়াদকে বললেন, আপনার সেই রাতে অহনাকে বলেছিলেন, আপনি তার জন্য অপেক্ষা করবেন যতক্ষণ না সে নিজে আপনার হাত ধরে। এখন সেই সময় এসেছে। তবে এই যাত্রাটা অহনাকে শুরু করতে হবে। অহনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত এই ভালোবাসার উৎসবে। অহনা মাথা নাড়ল। আমি জানি, ডক্টর। আমি এখন আর ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি, যদি আমি তাকে আবার হতাশ করি। এই চাপটাই আমাকে একটু অস্বস্তি দিচ্ছে। ড শবনম হেসে বললেন, কোনো চাপ নয়। প্রত্যাশার কোনো স্থান নেই। যদি আজকের রাতেও কিছু না হয়, তাতেও তোমাদের ভালোবাসার কোনো ক্ষতি হবে না। তোমরা কেবল তোমাদের ভালোবাসার নতুন ভোর দেখবে, শারীরিক ঘনিষ্ঠতা তার একটা অংশ মাত্র। তোমরা প্রস্তুত না হলে রিয়াদ আবার অপেক্ষা করবে। ভয়কে নয়, ইচ্ছাকে প্রাধান্য দাও। ২৭ প্রতিশ্রুতির প্রতীক। বাড়ি ফেরার পথে অহনা ছিল অন্যরকম। সে সিদ্ধান্ত নিল যে, রিয়াদকে সে তার সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসার প্রতীকী উপহার দেবে।
সে একটি সুন্দর, ছোট বক্সিং কিনে তাতে তার বহু পুরনো এবং প্রিয় একটি জিনিস রাখল, সেটা ছিল তার ছোটবেলার ডায়েরি লেখার ফাউন্টেন পেন। রাতে ডিনার সেরে রিয়াদ যখন বই পড়ছিল, অহনা সেই বক্সটি হাতে নিয়ে তার কাছে এলো। রিয়াদ, আমার দিকে একটু তাকাও, অহনা বলল। রিয়াদ বইটি বন্ধ করে তার দিকে পূর্ণ মনোযোগ দিল। অহনা বক্সটি খুলে পেনটি বের করল। এটা আমার সবথেকে প্রিয় জিনিস। ছোটবেলা থেকে আমি আমার সব ভয়, সব স্বপ্ন এর কালি দিয়ে লিখেছি। এই পেনটা আমার সবচেয়ে ব্যক্তিগত এবং গোপন জিনিসগুলোর সাক্ষী। অহনা পেনটি রিয়াদের হাতে তুলে দিল। আমি এই পেনটি তোমাকে দিতে চাই। এটা আমার কাছে আমার অস্তিত্বের প্রতীক। আমার সব গোপন কথা, সব ভয়, সব ইচ্ছে এবার থেকে তোমার কাছে নিরাপদ। এই পেনটা প্রমাণ করে যে, আমি আমার অস্তিত্বের নিয়ন্ত্রণ স্বেচ্ছায় তোমার হাতে তুলে দিলাম। তুমি এটা রক্ষা করবে, আমি জানি। রিয়াদ পেনটি হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে গেল। এটা কেবল একটি পেন ছিল না, এটি ছিল অহনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি, আস্থা ও বিশ্বাসের চাবি। অহনা, আমি এই আস্থা কোনোদিনও ভাঙব না, রিয়াদ ফিসফিস করে বলল। সে পেনটি তার মানিব্যাগের গোপন চেম্বারে রাখল। এই পেন প্রমাণ করে যে, আমার ভালোবাসা সার্থক হয়েছে। ধন্যবাদ। 28 আকাঙ্ক্ষার আলোচনা, কোনো চাপ নেই। তাদের এই মানসিক বন্ধন তাদের মধ্যে একটি নতুন ধরনের স্বাচ্ছন্দ্য নিয়ে এলো। তারা আগের চেয়ে অনেক বেশি খোলাখুলিভাবে কথা বলতে শুরু করল। একটু পরে, তারা যখন বেডরুমে এলো, অহনা বাসর রাতের লাল বেনারসির বদলে একটি হালকা গোলাপি রঙের শাড়ি পরেছিল। রিয়াদ তার দিকে তাকিয়ে ছিল। রিয়াদ, আমরা আমরা কি আমাদের বাসর রাতটা আবার নতুন করে শুরু করতে পারি? অহনা মৃদু হাসল। কিন্তু কোনো চাপ নেই। আমি কেবল আজকের রাতটা তোমার স্ত্রী হিসেবে কাটাতে চাই। একজন ভীত নারী হিসেবে নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে। রিয়াদ তার হাত ধরল। অহনা, তোমার স্ত্রী হিসেবে তুমি গত 1 মাস ধরেই ছিলে। আজ কেবল আমরা আমাদের সম্পর্কটাকে উদযাপন করব। আমাদের মধ্যে কোনো শারীরিক প্রত্যাশা নেই। যদি তুমি চাও, আমরা সারা রাত জেগে বসে কেবল হাতে হাত রেখে আমাদের ভবিষ্যৎ নিয়ে গল্প করতে পারি। আর যদি তুমি এগিয়ে যেতে চাও, তবে প্রতিটা পদক্ষেপ তোমার নির্দেশনায় হবে। আমি কেবল তোমার অনুসরণকারী। অহনার ভেতরে এই কথাগুলো গভীর সাহস দিল। সে জানত, রিয়াদ কোনোদিনও তাকে জোর করবে না। এই স্বাধীনতা, এই নিয়ন্ত্রণ তাকে শারীরিক ঘনিষ্ঠতার ভীতি থেকে মুক্তি দিল। সে বুঝল, সে প্রস্তুত। অহনা এবার কোনো কথা বলল না। সে ধীরে ধীরে রিয়াদের দিকে এগিয়ে গেল। সে তার হাত দিয়ে রিয়াদের শার্টের কলার ধরল। আজ রাতে কোনো গল্প নয়, রিয়াদ, অহনা বলল। তার চোখে ছিল এক ধরনের উজ্জ্বলতা, যা ভয়ের ছায়ামুক্ত। আজ রাতে কেবল তুমি আর আমি। আমি তোমার হাত ধরে আলোর দিকে যেতে চাই। 29 ভালোবাসার পূর্ণতা। সেই রাতটি ছিল তাদের বাসর রাতের 1 বছরের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি। এটা কেবল একটি শারীরিক মিলন ছিল না, এটা ছিল আস্থা, বিশ্বাস, এবং ভালোবাসার এক চূড়ান্ত প্রকাশ। অহনা রিয়াদের কাছে ধরা দিল না, বরং রিয়াদকে গ্রহণ করল। তার সেই পুরনো ভয়, দমবন্ধ হওয়ার অনুভূতি, ক্ষমতা হারানোর আতঙ্ক, সবই রিয়াদের সম্মান এবং ভালোবাসার কাছে ম্লান হয়ে গিয়েছিল। রিয়াদ প্রতিটা মুহূর্তে অহনার ছোট ছোট প্রতিক্রিয়াকে গুরুত্ব দিচ্ছিল। সে অহনাকে বোঝালো যে,
তাদের ঘনিষ্ঠতা কেবল দুজন মানুষের শরীরের নয়, বরং দুজন মানুষের মনের একাত্মতা। সেখানে না এর সম্মান যতটা জরুরি, হ্যাঁ এর উদযাপনও ততটাই সুন্দর। দীর্ঘ প্রতীক্ষার পর, যখন সেই মুহূর্তটি এলো, তখন তা ছিল কোনো তাড়াহুড়ো বা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নয়, বরং গভীর শান্তি এবং পারস্পরিক সম্মানের এক নীরব শপথ। অহনা অনুভব করল, সে তার অস্তিত্ব হারায়নি, বরং সে তার জীবনের সবচেয়ে নিরাপদ স্থানে, তার স্বামীর বুকে এক নতুন, শক্তিশালী অস্তিত্ব খুঁজে পেয়েছে। 30। নতুন ভোরের আলো। ভোর হলো। রিয়াদ জেগে দেখল অহনা তার বুকের উপর মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছে। তার মুখের হাসিটা ছিল সেই নির্মল হাসি, যা সে তার বিয়ের আগে দেখত। অহনার ঘুম ভাঙল। সে চোখ খুলে রিয়াদের দিকে তাকাল। শুভ সকাল, রিয়াদ ফিসফিস করে বলল। শুভ সকাল, স্বামী, অহনা হেসে উত্তর দিল। এই প্রথম সে রিয়াদকে স্বামী হিসেবে ডেকেছে, যেখানে কোনো ভয় ছিল না, ছিল কেবল অধিকার এবং ভালোবাসা। অহনা উঠে বসল। জানতে চাও, আমার কেমন লাগছে? রিয়াদ হাসল। বলো। আমার মনে হচ্ছে, আমি একটা ভারী বর্ম খুলে ফেলেছি। মনে হচ্ছে, আমি এখন সম্পূর্ণ। আমি আর ভীত নই, রিয়াদ। তুমি আমাকে শিখিয়েছ, ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, ভালোবাসা মানে স্বেচ্ছায় নিজেকে সঁপে দিয়ে আশ্রয় খুঁজে নেওয়া। রিয়াদ তার হাত ধরল। তুমি আমাকে শিখিয়েছ, স্বামী হওয়া মানে কেবল অধিকার নয়, স্বামী হওয়া মানে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হওয়া। আমাদের এই সম্পর্কটা আজ থেকে আর বাসর রাতের প্রত্যাশার ভারে চাপা নয়, অহনা। এটা এখন ভালোবাসার উৎসব। গল্পটার শেষ এই ভালোবাসার উৎসব দিয়ে হলো। অহনা তার বিবাহভীতিকে জয় করে এক সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করল, যেখানে তার স্বামী কেবল একজন আকাঙ্ক্ষিত পুরুষ নয়, বরং তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং আশ্রয়। তাদের গল্প প্রমাণ করল, ভালোবাসা, ধৈর্য এবং সঠিক মানসিক সহযোগিতা থাকলে, সবথেকে গভীর ভয়কেও জয় করা সম্ভব। সমাপ্ত।